ডিয়ার ভিউয়ার্স, আইন শিখি হাতে কলমের প্রোগ্রামে আপনাদের স্বাগত। ব্রাইটন ইংলিশ বিডি পরিচালিত আইন শিখি হাতে কলমে এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশের দণ্ডবিধি, বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি এবং বাংলাদেশের দেওয়ানি কার্যবিধি সহ আইনের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি। আমার আজকের ভিডিও শিরোনাম হচ্ছে চুরি, দস্যুতা, ডাকাতি, অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ, ছিনতাই বা বলপূর্বক আদায়। তাহলে দেখতে থাকুন আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব চুরির সংজ্ঞা, উপাদান, শ্রেণীবিভাগ, কখন চুরি দস্যুতায় সামিল, চুরি ও অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের মধ্যে পার্থক্য কী, চুরি ও ছিনতাই বা বলপূর্বক আদায়ের মধ্যে পার্থক্য কী। তাহলে শুরু করছি চুরির সংজ্ঞা দিয়ে। আমি পরের পৃষ্ঠায় যাচ্ছি। চুরি কাকে বলে বা চুরির সংজ্ঞা। চুরির সংজ্ঞায় প্রথমেই যেটা বলা যাবে যে এই চুরির সংজ্ঞাটা 1860 সালের দণ্ডবিধির একটা সেকশন আছে, ধারা আছে, সেটা হচ্ছে 378 ধারা। 378 সেকশন। এই সেকশানে চুরির সংজ্ঞা সুন্দরভাবে দেওয়া হয়েছে। আমি সেটাই বলছি, চুরি কাকে বলে। যদি কোনো ব্যক্তি কারো দখল থেকে কোনো অস্থাবর সম্পত্তি তার বিনা সম্মতিতে অসাধুভাবে গ্রহণ করার অভিপ্রায়ে স্থানান্তর করে, তাহলে তাকে চুরি বলে। তাহলে এখানে কতগুলি জিনিস আছে, সেই উপাদানগুলো আমরা সেকশানের আমরা এই সংজ্ঞার মধ্যে পেয়ে যাই। তাহলে আমি আরেকবার বলছি চুরির সংজ্ঞাটা। এই চুরির সংজ্ঞাটা দেওয়া হচ্ছে 378 ধারায়। সেখানে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কারো দখল থেকে, 1 নম্বর দখল, কারো দখল থেকে তার কোনো অস্থাবর সম্পত্তি, 2 নম্বর অস্থাবর সম্পত্তি, তার বিনা সম্মতিতে, 3 নম্বর বিনা সম্মতিতে, অসাধুভাবে, 4 নম্বর অসাধুভাবে গ্রহণ করার অভিপ্রায়ে স্থানান্তর করে, 5 নম্বর স্থানান্তর করে, তাহলে তাকে চুরি বলে, সমান সমান চুরি। তাহলে আমার 5টা উপাদান কিন্তু এখানে অলরেডি আমি বলেছি। এই 5টা উপাদানই আমার পরবর্তী প্রশ্নের বিষয়বস্তু। তাহলে আমরা যাচ্ছি চুরি উপাদান কী কী। উপাদান, চুরির উপাদানগুলা সংজ্ঞার মধ্যে নিহিত আছে। এটা যদি বিশ্লেষণ করি তাহলে চুরির উপাদানগুলো দাঁড়ায়, 1 নম্বর হচ্ছে বস্তুটি অন্যের সম্পত্তি হতে হবে। অন্যের সম্পত্তি হতে হবে, সম্পত্তি 1 নম্বর। 2 নম্বর, অন্য ব্যক্তির দখলে থাকতে হবে, অন্যের দখলে থাকতে হবে, দখলে থাকতে হবে। তারপরে 3 নম্বর উপাদান হচ্ছে বস্তুটি অস্থাবর হবে। অস্থাবর সম্পত্তিটাকে আসলে এটা হচ্ছে মুভেবল, যেটাকে মুভ করা যায়, সেটা হচ্ছে অস্থাবর সম্পত্তি। আর যেটাকে মুভ করা যায় না, স্থানান্তর করা যায় না, এটা স্থাবর সম্পত্তি, সেটা হচ্ছে ইমুভেবল। দালান, বাড়ি, ঘর, কলকারখানা, এগুলো হচ্ছে স্থাবর সম্পত্তি। সেটা হচ্ছে ইমুভেবল। আর অস্থাবর হচ্ছে মুভেবল, যেটাকে স্থানান্তর করে, যেমন টাকা পয়সা, ঘুড়ি, স্বর্ণ, গহনা, এগুলা। তাহলে সম্পত্তি অস্থাবর হতে হবে। 4 নম্বর যে উপাদানটা, সেটা হচ্ছে বস্তুটি অপসারণ বা স্থানান্তর করাতে হবে। স্থানান্তর। 5 নম্বর উপাদান হচ্ছে বস্তুটি অসৎ উদ্দেশ্য থাকতে হবে। অসৎ উদ্দেশ্য, ইল উইল, ডিসঅনেস্ট ইন্টেনশন, বস্তুটি এবং মালিকানার অনুমতি ছাড়া নিতে হবে, অনুমতি ছাড়া।
মালিকের বিনা অনুমতিতে, বিনা অনুমতি থাকতে হবে, বিনা অনুমতি থাকতে হবে, মানে অনুমতি নেই এরকম বিষয়টা হতে হবে। তাহলে এই কয়েকটি উপাদান আমরা চুরির সংজ্ঞার মধ্যে পাই। পরবর্তীতে আমি চুরির শ্রেণীবিভাগ বলছি। চুরির শ্রেণীবিভাগ, কত ভাগে চুরিকে ভাগ করা যায়। চুরির শ্রেণীবিভাগ মানে কয় প্রকার চুরি আছে, শ্রেণীবিভাগ। চুরিকে আমরা নিম্নলিখিত ভাগে ভাগ করতে পারি। এক, সাধারণ চুরি। সাধারণ চুরি বলতে সাধারণত আমরা সংজ্ঞায় যে চুরির কথা বলেছি সেটা হচ্ছে সাধারণ চুরি। আমি সবগুলা আমি লিখে তারপর একটু ব্যাখ্যা করছি। 2 নম্বর হচ্ছে বাসগৃহে চুরি। বাসগৃহে চুরি। 3 নম্বর হচ্ছে কেরানি বা চাকর কর্তৃক চুরি। কেরানি বা চাকর কর্তৃক চুরি। এরপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে চুরির উদ্দেশ্য আঘাত বা মৃত্যু ঘটানো। চুরির উদ্দেশ্যে, চুরির উদ্দেশ্যে আঘাত বা মৃত্যু ঘটানো। আঘাত করে বা মৃত্যু ঘটিয়ে যদি চুরি করা হয় বা মৃত্যু ঘটানো, এটা এক ধরনের চুরি, বা মারাত্মক রূপ, মৃত্যু ঘটানো। 5 নম্বর হচ্ছে গৃহে অনধিকার প্রবেশ। চুরির উদ্দেশ্যে, চুরির উদ্দেশ্যে গৃহে অনধিকার প্রবেশ। অনধিকার প্রবেশ, অনধিকার প্রবেশ। আর এর পরেরটা হচ্ছে 6 নম্বর হচ্ছে চুরির উদ্দেশ্যে গোপনে বা অপথে গৃহে প্রবেশ। এটা অনধিকার প্রবেশ। চুরির উদ্দেশ্যে কিভাবে, সেটা যদি গোপনে হয়, গোপনে যদি প্রবেশ করে, গোপনে বা অপথে মানে দরজা ভেঙে, জানালা ভেঙে বা শীত কেটে যদি প্রবেশ করে, এটা আবার অন্য ধরনের চুরি। অপথে অনধিকার প্রবেশ, অনধিকার গৃহে প্রবেশ, অনধিকার গৃহে প্রবেশ। এই কয়েক ধরনের চুরি আমরা দেখছি। এখন আমি এগুলার একটু বর্ণনা করছি। প্রথম হচ্ছে সাধারণ চুরি। সাধারণ চুরি বলতে যদি কোনো ব্যক্তি কারো দখল থেকে কোনো অস্থাবর সম্পত্তি তার বিনা সম্মতিতে অসাধুভাবে গ্রহণ করার অভিপ্রায়ে স্থানান্তর করে, তাহলে তাকে চুরি বলে। এটাই সাধারণ চুরি। এটি আমলযোগ্য। এটা আমলযোগ্য বলতে কগনিজেবল, মানে পুলিশ বিনা ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করতে পারবে, এবং এটা জামিন অযোগ্য অপরাধ। তার মানে নন বেইলেবল অফেন্স, নন বেইলেবল। এটা দণ্ডবিধির ধারা 378-এ বলা হয়েছে। এখন আমি বলছি বাসগৃহে চুরি। বাসগৃহে চুরি মানুষের বসবাসের জন্য বা সম্পত্তি সংরক্ষণের জন্য যে দালান, টাপু, জাহাজে যদি কেউ চুরি করে, তাহলে তাকে বাসগৃহে চুরি বলে। সেখানে শুধু দালান নয়, দালান, বাড়ি, ঘর অথবা তাঁবু অথবা জাহাজ, যেখানে মানুষের বসবাসের জন্য তৈরি করা হয়েছে অথবা সম্পত্তি সংরক্ষণের জন্য নির্মাণ করা হয়েছে, সেখানে যদি চুরি করে, তাহলে সেই চুরিকে বলা হয় বাসগৃহে চুরি। এটা ধারা বলা হয়েছে 380।
380 ধারায় এই চুরির সংজ্ঞা দেওয়া হয়েছে, দণ্ডবিধির 380 ধারায়। তাহলে আমরা পরেরটায় যাচ্ছি, সেটা হচ্ছে কেরানি বা চাকর কর্তৃক চুরি। কেরানি বা চাকর হিসেবে নিযুক্ত ব্যক্তি যদি তার মালিকের দখলভুক্ত সম্পত্তি চুরি করে, তাহলে তাকে কেরানি বা চাকর কর্তৃক চুরি বলে। এটা আমলযোগ্য, কগনিজেবল অ্যান্ড নন বেইলেবল অফেন্স। এটা দণ্ডবিধির ধারা 381-তে বলা হয়েছে। 381 দণ্ডবিধির ধারা। এটা শাস্তিটা কি? আমি শাস্তিগুলো বাদ দিয়েছিলাম। আমি প্রথম সাধারণ চুরির শাস্তিটা বলে নেই। সাধারণ চুরি শাস্তি হচ্ছে 3 বছর পর্যন্ত, 3 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে, অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। শাস্তি বলা হয়েছে 379 ধারায়, 379 চুরির শাস্তির ধারা 379 দণ্ডবিধি। বাসগৃহে চুরির জন্য শাস্তি হচ্ছে, বাসগৃহে চুরির জন্য শাস্তি হচ্ছে 7 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে, অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এটা ধারা 380। শাস্তির ধারাও 380, সংজ্ঞার ধারাও 380। তারপরে কেরানি বা চাকর কর্তৃক চুরি, এটার সংজ্ঞার ধারা হচ্ছে 381, যেটা একটু আগে বলেছি। আর শাস্তিটা হচ্ছে যদি কোনো কেরানি বা চাকর চুরি করে, তাহলে সেই ব্যক্তি 7 বছর পর্যন্ত, 7 ইয়ার্স, 7 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে, অথবা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। শাস্তিটা 381 ধারায় এবং সংজ্ঞা 381 ধারায়। 4 নম্বর চলে যাচ্ছি। চুরির উদ্দেশ্যে আঘাত দেওয়া বা কারো মৃত্যু ঘটানো। যদি কোনো ব্যক্তি চুরির উদ্দেশ্যে কাউকে আঘাত করে বা পালিয়ে যাওয়ার সুবিধার্থে আঘাত করে, বা আটকানোর ভয় দেখিয়ে চুরি করে, বা চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটায়, তাহলে তাকে চুরির উদ্দেশ্যে আঘাত দেওয়া বা কারো মৃত্যু ঘটানো চুরি বলে। এই চুরিটা হচ্ছে মারাত্মক রূপ। চুরির যে রূপটা মারাত্মক ধারণ করলে সেটাকে এই পর্যায়ে ফেলানো যায়। এটা দণ্ডবিধি ধারা 382-তে বলা হয়েছে, 382, 382 ধারায় দণ্ডবিধির। এটার শাস্তিটা আমরা বলে নেই। চুরি, এটা যদি কেউ আঘাত বা মৃত্যু ঘটায় চুরি করতে যেয়ে, তাহলে তার মৃত্যু হচ্ছে 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড। 10 বছর, 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড। যদি এই পানিশমেন্ট বা শাস্তির কথা 382 ধারায় এবং সংজ্ঞাও দেওয়া হয়েছে 382 ধারায়। এরপর আমি 5 নম্বরে চলে যাচ্ছি। চুরির উদ্দেশ্যে যদি কেউ গৃহে অনধিকার প্রবেশ করে, তাহলে সেটা সংজ্ঞাটা কি? যদি কোনো ব্যক্তি চুরি করার উদ্দেশ্যে অনধিকার গৃহে প্রবেশ করে, তাহলে তাকে চুরির উদ্দেশ্যে অনধিকার গৃহে প্রবেশের পর চুরি বলে। এটি একটি আমলযোগ্য, কগনিজেবল অ্যান্ড নন বেইলেবল অফেন্স, জামিন অযোগ্য অপরাধ। তাহলে এটা সংজ্ঞাটা দেওয়া হয়েছে দণ্ডবিধি ধারা 451 ধারায়, 451 ধারায়, 451 ধারায়। এটা শাস্তিটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি চুরির উদ্দেশ্যে গৃহে অনধিকার প্রবেশ করে, তাহলে সেই ব্যক্তি 7 বছর পর্যন্ত, 7 ইয়ার্স, 7 বছর
7 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে। দণ্ডিত হবে সে, অর্থদণ্ডে দণ্ডিত হবে। এটা দণ্ডবিধির ধারা 451-তে শাস্তির কথা বলা হয়েছে। এরপরেরটা আমি দেখছি, চুরির উদ্দেশ্যে গোপনে বা অপথে অনধিকার গৃহে প্রবেশ। যদি কোনো ব্যক্তি চুরি করার উদ্দেশ্যে গোপনে বা অপথে অনধিকার গৃহে প্রবেশ করে, তাহলে তাকে চুরির উদ্দেশ্যে গোপনে বা অপথে অনধিকার গৃহে প্রবেশের পর চুরি বলে। এটি আমলযোগ্য, কগনিজেবল অ্যান্ড জামিন অযোগ্য অপরাধ, নন বেইলেবল অফেন্স। এটা দণ্ডবিধির ধারা 454 ধারা 454 ধারায় বলা হয়েছে। 454 এবং এটার পানিশমেন্ট বলা হয়েছে, পানিশমেন্টে বা শাস্তির ব্যাপারে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি চুরির উদ্দেশ্যে গোপনে বা অপথে অনধিকার গৃহে প্রবেশ করে, তাহলে সেই ব্যক্তির 10 বছর পর্যন্ত 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দণ্ডিত হবে। শাস্তিটা 454 ধারায় বলা হয়েছে। এরপর আমি যাচ্ছি চুরি ও অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের মধ্যে পার্থক্য কি। চুরি এবং অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ। অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ হচ্ছে ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, ইংরেজি এটা বলা হয়। তাহলে আমি এটার পার্থক্যটা আমি বলছি। পার্থক্য প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। সংজ্ঞার মধ্যে কি পার্থক্য আছে? দুইটার ভিন্ন ভিন্ন সংজ্ঞা। চুরির সংজ্ঞা হচ্ছে যদি কোনো ব্যক্তি অন্যের অস্থাবর সম্পত্তি তার অসম্মতিতে অসাধুভাবে অপসারণ করে, তাহলে তাকে চুরি বলে। আর অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের সংজ্ঞা হচ্ছে যদি কোনো ব্যক্তি অন্যের অস্থাবর সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করে, তাহলে তাকে অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ বলে। তাহলে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে চুরির বেলায় সব কিছু এবং চুরি এবং অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের মধ্যে সমস্ত উপাদান একরকম, কিন্তু শুধুমাত্র একটা উপাদান ভিন্ন। সেটা হচ্ছে চুরির বেলায় সম্পত্তিটা সে অপসারণ করবে বা স্থানান্তর করবে, আর অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের বেলায় সেই সম্পত্তি সে আত্মসাৎ করবে। তাহলে চুরির বেলায় অপসারণ, আর অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের বেলায় আত্মসাৎ। পরের উপাদানে চলে যাচ্ছে আমি। পরের বিষয়টা 2 নম্বর পার্থক্যের দ্বিতীয় আইটেমটা কি? প্রতিশব্দগত পার্থক্য। প্রতিশব্দগত পার্থক্য একটা আছে, দুইটার ভিন্ন ভিন্ন গত পার্থক্য। প্রতিশব্দগত পার্থক্য হচ্ছে চুরিকে ইংরেজিতে বলে থেফট, THEFT, এবং অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের ইংরেজি হচ্ছে ডিসঅনেস্ট, HONEST, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। তাহলে আমি পরের আইটেমে চলে যাচ্ছি, পার্থক্যের 3 নম্বর। আমল যোগ্যতাগত। আমলযোগ্যতা
যোগ্যতাগত পার্থক্য কি? চুরি একটি আমলযোগ্য অপরাধ, চুরি কগনিজেবল, আর অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ একটি আমল অযোগ্য অপরাধ, তার মানে নন কগনিজেবল অফেন্স। আমি পরেরটায় চলে যাচ্ছি। 4 নম্বর, আইচেন পার্থক্যের জামিন যোগ্যতাগত পার্থক্য কি? জামিন যোগ্যতাগত পার্থক্য। চুরি একটি জামিন অযোগ্য অপরাধ, নন বেলেবল অফেন্স চুরি। অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ একটি জামিন যোগ্য অপরাধ, বেলেবল অফেন্স। 5 নম্বর, চুরির ক্ষেত্রে 5 নম্বর ধারাগত পার্থক্য কি? না, 5 নম্বর হচ্ছে মালিকের অবগতকরণের বিষয়টা বলে নেই। মালিকের অবগত। চুরির ক্ষেত্রে মালিক অবগত থাকে না, গোপনে চুরি করা হয়। আর অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের ক্ষেত্রে মালিক অবগত থাকতে পারে, আবার নাও থাকতে পারে। 6 নম্বর, ধারাগত পার্থক্য। চুরির সংজ্ঞা বা চুরির ডেফিনিশন দেওয়া হয়েছে 378 ধারায়। 378 ধারায় চুরির সংজ্ঞা। আর অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের ধারা দেওয়া হয়েছে 403 ধারায়, 403 সেকশন। আমি পরের আইটেমে চলে যাচ্ছি। পার্থক্যের আরেকটা আইটেম আছে, সেটা হচ্ছে 7 নম্বর, শাস্তিগত পার্থক্য কি? শাস্তিগত পার্থক্যের বেলায়, চুরির বেলায় শাস্তি হচ্ছে 3 বছর। 3 বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। আর অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের বেলায় 2 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে, অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত হতে পারে। ওকে, আমি এখন পরের প্রশ্নে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ছিনতাই বা বলপূর্বক আদায়। ছিনতাই বা বলপূর্বক আদায়। ইংরেজিতে যাকে বলে এক্সটর্শন, টর্শন, TORTION, এক্সটর্শন, ছিনতাই বা বলপূর্বক আদায়। আমি সংজ্ঞাটা বলছি। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ক্ষতির ভয় দেখিয়ে অন্যের সম্পত্তি, মূল্যবান জামানত, স্বাক্ষর ইত্যাদি আদায় করে, তাহলে তাকে ছিনতাই বা বলপূর্বক আদায় বলে। এর উপাদান কি কি? উপাদান হচ্ছে ইচ্ছাকৃতভাবে ক্ষতির ভয় দেখানো, 1, ইচ্ছাকৃতভাবে ক্ষতির ভয় দেখানো। 2 নম্বর হচ্ছে অসাধুভাবে সম্পত্তি হস্তান্তরে বাধ্য করা। এটা আমি একটু ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে যদি কেউ কাউকে ভয় দেখিয়ে তার সম্পত্তি নিয়ে যাওয়ার চেষ্টা করে, অথবা মূল্যবান জামানত যদি কিছু থাকে, অথবা স্বাক্ষর, অথবা যে কোনো কিছু, তাকে যদি ভয় দেখায়, কিভাবে ভয় হতে পারে বিভিন্ন রকম, যেমন কুৎসামূলক ছবি বা লেখা প্রকাশে ভয় দেখিয়ে, বা অন্য কোনো ভয় যেটা তার সম্ভ্রমহানির ভয় দেখিয়ে, শালীনতার ভয় দেখিয়ে যদি সাদা কাগজে স্বাক্ষর করতে বলে, অথবা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে যদি তাকে কোনো কিছু দিতে বাধ্য করা হয়, অলংকার প্রদানে বা সম্পত্তি প্রদানে বা স্বাক্ষর প্রদানে, যে কোনো কিছু প্রদানে যদি বাধ্য করা হয় তাকে, এগুলো হচ্ছে ছিনতাই অথবা বলপূর্বক আদায়ের উপাদান।
এখন আমি দেখব ছিনতাই, চুরি ও ছিনতাই বা বলপূর্বক আদায়ের মধ্যে পার্থক্য কী। চুরি এবং বলপূর্বক আদায়। চুরি ও বলপূর্বক আদায়। বলপূর্বক আদায়, পূর্বক বলপূর্বক আদায় পার্থক্য। চুরির বেলায় সংজ্ঞা হচ্ছে, প্রথম সংজ্ঞাগত পার্থক্য বলছি, যদি কোনো ব্যক্তি অন্যের অস্থাবর সম্পত্তি তার অসম্মতিতে অসাধুভাবে অপসারণ করে তাহলে তাকে চুরি বলে। আর বলপূর্বক আদায়ের সংজ্ঞা হচ্ছে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ক্ষতির ভয় দেখিয়ে অন্যের সম্পত্তি, মূল্যবান জামানত, স্বাক্ষর ইত্যাদি আদায় করে তাহলে তাকে ছিনতাই বা বলপূর্বক আদায় বলে। 2 নম্বর হচ্ছে প্রতিশব্দগত পার্থক্য। চুরির প্রতিশব্দ হচ্ছে থেফট, আর ছিনতাই বা বলপূর্বক আদায়ের প্রতিশব্দ হচ্ছে এক্সটর্শন। 1 নম্বর বলেছি সংজ্ঞা, 2 নম্বর হচ্ছে প্রতিশব্দগত, আমি 3 নম্বর বলছি। 3 নম্বর হচ্ছে বিষয়গত পার্থক্য কী। চুরির বিষয়বস্তু অস্থাবর সম্পত্তি, আর বলপূর্বক আদায়ের বিষয়বস্তু হচ্ছে স্থাবর কিংবা অস্থাবর, দুটোই হতে পারে। 3 নম্বর আমি বলছি জামিন যোগ্যতার ব্যাপারে। চুরি একটি জামিন অযোগ্য অপরাধ, আর ছিনতাই হচ্ছে একটি জামিনযোগ্য অপরাধ। 4 নম্বর বলছি বল প্রয়োগগত পার্থক্য কী। চুরির ক্ষেত্রে বল প্রয়োগ থাকে না, যেহেতু মালিক নিজেই জানে না যে তার ঘরে চুরি হচ্ছে বা তার সম্পত্তি চুরি হচ্ছে, অস্থাবর সম্পত্তি, তাহলে এখানে বল প্রয়োগের প্রশ্নে থাকে না। কিন্তু ছিনতাই বা বলপূর্বক আদায়ের বেলায় বল প্রয়োগ করা হয়। 5 নম্বর জামিন যোগ্যতার ব্যাপারে। চুরির ক্ষেত্রে মালিক জামিন যোগ্যতার ব্যাপারে, চুরির ক্ষেত্রে চুরি একটি জামিন অযোগ্য অপরাধ, নন বেলেবল অফেন্স, আর ছিনতাই একটি জামিনযোগ্য অপরাধ, বেলেবল অফেন্স। 6 নম্বর ধারাগত পার্থক্য কী। চুরি সংজ্ঞা দেওয়া হচ্ছে 378 ধারায়, এবং ছিনতাই বা বলপূর্বক আদায়ের সংজ্ঞা দেওয়া হচ্ছে 383 ধারায়। ভয়ভীতিগত পার্থক্য। চুরির ক্ষেত্রে ভয়ভীতি থাকে না, আর ছিনতাইয়ের ক্ষেত্রে ভয়ভীতি থাকে, ভয়ভীতি দেখানো হয়। এখন আমি যাচ্ছি পরের প্রশ্নে, দস্যুতা কাকে বলে। দস্যুতা বা রবারি। দস্যুতা ইংরেজি শব্দের বাংলা অর্থ দস্যুতা, যেটা রবারি বলে। ইংরেজি রবারি শব্দের অর্থ দস্যুতা। চুরি, দস্যুতা এবং ছিনতাই বা বলপূর্বক আদায়ে একটি অপরটির সাথে যুক্ত। প্রত্যেকটা একই ধরনের, এক একটার একটু কম মারাত্মক রূপ, একটি সাধারণ রূপ, একটা একটু বেশি ভয়ঙ্কর। এগুলোর মধ্যে দস্যুতা অপেক্ষাকৃত গুরুতর অপরাধ, এই জন্য দস্যুতার শাস্তিও তুলনামূলকভাবে বেশি। তাহলে আমি এখন দস্যুতার সংজ্ঞা বলছি। দস্যুতার সংজ্ঞা হচ্ছে, প্রত্যেক দস্যুতার মধ্যে চুরি অথবা ছিনতাই বা বলপূর্বক আদায়ের উপাদান বিদ্যমান আছে দস্যুতার মধ্যে। অর্থাৎ চুরি কখনো কখনো দস্যুতা হয়, আবার ছিনতাই বা বলপূর্বক আদায় কখনো কখনো দস্যুতা হয়। দস্যুতার ধারা দেওয়া হয়েছে 390 ধারায়, 390 সেকশন। সেটা আমি সংজ্ঞাটা বলছি। চুরি করার উদ্দেশ্য থাকতে হবে, বা চুরি করার সময় বা চুরিকৃত সম্পত্তি বহনের সময় অপরাধকারী
যদি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির মৃত্যু ঘটায় বা তাকে আঘাত দান করে বা অবৈধভাবে আটক করে বা আটকের ভয় দেখায়, তাহলে উক্ত চুরিকে দস্যুতা বলে। আর ছিনতাই বা বলপূর্বক আদায় যখন দস্যুতা হয়, সেটার সংজ্ঞা হচ্ছে ছিনতাই বা বলপূর্বক আদায়ের সময় অপরাধী যদি ভীতি প্রদর্শিত ব্যক্তির সম্মুখে উপস্থিত থাকে এবং উক্ত ব্যক্তিকে বা অন্য কোনো ব্যক্তিকে মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে কোনো বস্তু সমর্পণ করতে বাধ্য করে, তাহলে ওই ছিনতাই বা বলপূর্বক আদায়কে দস্যুতা বলে। সংক্ষেপে বলা যায়, চুরি বা বলপূর্বক গ্রহণের মারাত্মক রূপই হচ্ছে দস্যুতা। আর দস্যুতা হচ্ছে আমলযোগ্য কগনিজেবল অফেন্স এবং জামিন অযোগ্য অপরাধ, নন বেইলেবল অফেন্স। একটা মামলার কথা বলছি, আব্দুল রশিদ ভার্সাস নওশের আলী। মামলাটা হয়েছিল 1979 সালে, 1979। আমি উদাহরণটা বলছি, যেমন নাসিমা তার শিশুপুত্র মাহিনকে নিয়ে রিক্সা যুগে নিউ মার্কেট যাবার পথে পথিমধ্যে আরমান নামক ব্যক্তির দ্বারা বাধাগ্রস্ত হয়। আরমান পিস্তল দেখিয়ে শিশু মাহিনকে কেড়ে নেয়, অতঃপর নাসিমাকে তার টাকার ব্যাগ প্রদান করতে বলে, অন্যথায় মাহিনকে গুলি করে মৃত্যু ঘটাবে বলে ভয় দেখায়। নাসিমা ভয়ে তার টাকার ব্যাগ আরমানকে প্রদান করে। এই ছিনতাই বা বলপূর্বক আদায় দস্যুতা মর্মে পরিণত হবে। এখন আমি দস্যুতার উপাদান বা নিম্নের কোন কাজটি দস্যুতা হবে সেটা বলছি। 1. দস্যুতার উপাদান কি কি? চুরি বা বলপূর্বক গ্রহণের সময় উগ্রতা প্রকাশ করা 1 নম্বর উপাদান। 2 নম্বর উপাদান হচ্ছে উক্ত সম্পত্তি বহন বা বহনের উদ্দেশ্যে সময় উগ্রতা প্রকাশ করা, ভয়ভীতি চরম আকার ধারণ করা, যেটা মৃত্যুর ভয় দেখানো বা আঘাতের ভয় দেখানো। 3 নম্বর হচ্ছে ভীতি প্রদর্শন করে মৃত্যু ঘটালে, মৃত্যু যদি ঘটিয়ে দেয় তাহলে এটা দস্যুতার উপাদান আছে। আঘাত যদি করে ফেলে তাহলে এটা দস্যুতার উপাদান হবে। 5 নম্বর অবৈধভাবে আটকের যদি ভয় দেখায় তাহলে এটা দস্যুতার উপাদান। 6 নম্বর উক্ত সম্পদ সমর্পণ করতে বাধ্য করলে, যদি নিয়ে যাওয়া হয় সম্পদটা, তাহলে সেটা দস্যুতার উপাদান। আমি এখন যে বিষয়টা বলছি সেটা হচ্ছে, যদি দস্যুতা ও ডাকাতির সময় কোনো ব্যক্তি খুন করলে যারা ডাকাতির কাজে লিপ্ত ছিল তাদের দায় দায়িত্ব কী সেই ব্যাপারে বলছি। দস্যুতার ব্যাপারে 5 বা ততোধিক ব্যক্তি চুরি করলে তখন তার ডাকাতিতে রূপ নেয়। ডাকাতি এবং দস্যুতার মধ্যে পার্থক্য হচ্ছে, ডাকাতির মধ্যে 5 বা ততোধিক ব্যক্তি থাকতে হবে, আর উগ্রতা যদি প্রকাশ করে, ডাকাতির সময় যদি উগ্রতা প্রকাশ করে তাহলে তার দস্যুতা হয়। যদি উগ্রতা প্রকাশ করে, দণ্ডবিধির 396 ধারা অনুযায়ী, 396 ধারা অনুযায়ী ডাকাতি করাকালে তাদের মধ্যে যদি কোনো একজন খুন করে, তাহলে উক্ত ব্যক্তিদের সকলে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে পারে এবং একই সাথে অর্থদণ্ডে দণ্ডিত হবে। আর দণ্ডবিধির 397 ধারা অনুযায়ী দস্যুতা বা ডাকাতির সময় তাদের মধ্যে কোনো ব্যক্তি মারাত্মক অস্ত্র ব্যবহার করে কাউকে গুরুতর আঘাত করে বা গুরুতর আঘাতের উদ্যোগ নেয় বা মৃত্যু ঘটানোর উদ্যোগ নেয়, তাহলে তার কমপক্ষে 7 বছরের কারাদণ্ড হবে। সুতরাং বলা যায়, যেহেতু দস্যুতা ও ডাকাতির সময় সাধারণত প্রত্যেক সদস্যের একই ধরনের উদ্দেশ্য থাকে, সেহেতু তাদের মধ্যে যে কোনো একজন কাউকে খুন করলে বা আঘাত করলে তাদের প্রত্যেককে সমানভাবে দায়ী হবে, অর্থাৎ তারা সকলে সমান অপরাধী হিসাবে গণ্য হবে এবং একই রূপে দণ্ডিত হবে। দস্যুতার শাস্তি। দণ্ডবিধির 392 ধারায় দস্যুতার শাস্তি উল্লেখ করা হয়েছে। 392 ধারায় দস্যুতার শাস্তি
উক্ত ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি দস্যুতা করে তাহলে সে ব্যক্তির 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দণ্ডিত হতে পারে অথবা অর্থদণ্ড হবে। যদি উক্ত দস্যুতা রাজপথে রাতে অর্থাৎ সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময়ের মধ্যে হয় তাহলে তার 14 বছর পর্যন্ত সম্প্রসারিত হবে এই শাস্তি। ডাকাতি কাকে বলে? পরেরটা নিয়ে যাচ্ছি। ডাকাতি চুরি এবং দস্যুতার সাথে ডাকাতির কাছাকাছি সম্পর্ক রয়েছে। যেমন চুরির সময় উগ্রতা প্রকাশ করলে তার দস্যুতা হয়। আর 5 বা ততোধিক ব্যক্তি দস্যুতা করলে তাকে ডাকাতি বলে। দণ্ডবিধির 391 ধারায় 391 ধারায় ডাকাতির সংজ্ঞা দেওয়া হয়েছে এভাবে: যদি 5 বা ততোধিক ব্যক্তি মিলিতভাবে দস্যুতা অনুষ্ঠান করে, দস্যুতা ঘটায়, যা বা উক্ত কাজ করার উদ্যোগ গ্রহণ করে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে দস্যুতা অনুষ্ঠান করে বলতে দস্যুতা ঘটায় অথবা যদি উদ্যোগও নেয় 5 বা ততোধিক ব্যক্তি বা দস্যুতাকারী ব্যক্তিগণ বা তাদের সাহায্যকারী ব্যক্তিগণের মধ্যে 5 বা ততোধিক হয় তাহলে তাদের প্রত্যেকে ডাকাতি করে বলে গণ্য করা হবে। তার মানে প্রত্যেকেই সমানভাবে দায়ী হবে। তাহলে আমি ডাকাতির উপাদান বলছি। উপাদানগুলো কি কি? ডাকাতির উপাদান: এক, ডাকাতির উপাদানের মধ্যে প্রথমে 5 বা ততোধিক ব্যক্তি থাকতে হবে। 5 বা ততোধিক ব্যক্তি চুরি বা বলপূর্বক গ্রহণের সময় উগ্রতা যদি প্রকাশ করে, এই 5 জন বা ততোধিক ব্যক্তি চুরি বা বলপূর্বক গ্রহণ এই দুইটার ক্ষেত্রে যদি উগ্রতা প্রকাশ করে 5 বা ততোধিক ব্যক্তি, তাহলে সে তার ডাকাতির একটা উপাদান। 2 নম্বর উপাদান হচ্ছে 5 বা ততোধিক ব্যক্তি উক্ত সম্পত্তি বহন বা বহনের উদ্যোগের সময় যদি উগ্রতা প্রকাশ করে বহনের সময়। 3 নম্বর হচ্ছে 5 বা ততোধিক ব্যক্তি যদি উক্ত কাজের সময় ভীতি প্রদর্শন করে মৃত্যু ঘটায় বা ভীতি প্রদর্শন করে, মৃত্যু ঘটানোর প্রদর্শন করে বা মৃত্যু ঘটায়। 4 নম্বর হচ্ছে 5 বা ততোধিক ব্যক্তি চুরির সময় যদি আঘাত করে, তবে 5 বা ততোধিক ব্যক্তি হতে হবে। 5 বা ততোধিক ব্যক্তি চুরির সময় যদি আঘাত করে। 5 নম্বর উপাদান হচ্ছে 5 বা ততোধিক ব্যক্তি উক্ত ব্যক্তিকে অবৈধ আটকের ভয় দেখায়। 6 নম্বর হচ্ছে 5 বা ততোধিক ব্যক্তি উক্ত সম্পদ সমর্পণ করতে বাধ্য করলে। তাহলে আমি এখন ডাকাতির ক্ষেত্রে শাস্তি কী সেটা বলছি। ডাকাতির ক্ষেত্রে শাস্তি 395 ধারায় বলা হয়েছে। 395 ধারায় দণ্ডবিধির 395 ধারায় বলা হয়েছে। সেখানে বলা হয়েছে ডাকাতি একটি আমলযোগ্য ও জামিন অযোগ্য অপরাধ। দণ্ডবিধির 395 ধারায় ডাকাতির শাস্তিতে বলা হয়েছে উক্ত ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি ডাকাতি করে তাহলে সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে পারে এবং অর্থদণ্ড দণ্ডিত হবে। 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দণ্ডিত হতে পারে। দস্যুতা ও ডাকাতির মধ্যে পার্থক্য আমি এখন দেখছি। দস্যুতা ও ডাকাতির মধ্যে পার্থক্য। ডাকাতির মধ্যে পার্থক্য: 1 নম্বর, সংজ্ঞাগত পার্থক্য। চুরি বা বলপূর্বক গ্রহণের মারাত্মক রূপ হচ্ছে দস্যুতা, আর ডাকাতির বিষয়ে পার্থক্য হচ্ছে 5 বা ততোধিক ব্যক্তি মিলিতভাবে দস্যুতা অনুষ্ঠান করলে
বা উক্ত কাজ করার উদ্যোগ গ্রহণ করলে তাকে ডাকাতি বলে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, শুধুমাত্র ডাকাতি করলেই না, ডাকাতের উদ্যোগও যদি গ্রহণ করে সেই 5 বা ততোধিক ব্যক্তি, তাহলে কিন্তু সেটা ডাকাতির পর্যায়ে পড়ে যাবে। 2 নম্বর, প্রতিশব্দগত পার্থক্য কী? দস্যুতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রবারি, ROBBERY, আর ডাকাতি হচ্ছে ড্যাকোইটি, DACOITY, ড্যাকোইটি, ডাকাতি। 3 নম্বরে বলছি সংখ্যাগত পার্থক্য, যারা পার্টিসিপেট করে তাদের সংখ্যাগত। দস্যুতার ক্ষেত্রে অপরাধীর সংখ্যা অবশ্যই 5 জনের কম হবে, <5। আর ডাকাতির ক্ষেত্রে অপরাধীর সংখ্যা 5 বা ততোধিক হবে। 4, ধারাগত পার্থক্য কী? দণ্ডবিধির 390 ধারায় দস্যুতার সংজ্ঞা দেওয়া হয়েছে, আর দণ্ডবিধির 391 ধারায় ডাকাতির সংজ্ঞা দেওয়া হয়েছে। অপরাধের গুরুত্ব, দস্যুতা ডাকাতির চেয়ে অপেক্ষাকৃত লঘুতর অপরাধ বা কম অপরাধ, আর ডাকাতি দস্যুতার চেয়ে অপেক্ষাকৃত গুরুতর অপরাধ। 6 নম্বর পার্থক্য হচ্ছে যৌথ দায় দায়িত্বর পার্থক্য কী? দস্যুতার ক্ষেত্রে সাধারণত যৌথ দায় দায়িত্ব নীতি প্রযোজ্য নয়, আর ডাকাতির ক্ষেত্রে যৌথ দায় দায়িত্ব নীতি প্রযোজ্য হয়। যেমন একজন না সবাই যৌথভাবে দায়ী হবে। 7 নম্বর, শাস্তিগত পার্থক্য কী? 392 ধারা অনুযায়ী দস্যুতার শাস্তি 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড, আর রাজপথে রাতে অর্থাৎ সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময়ের মধ্যে দস্যুতা করলে তা 14 বছর পর্যন্ত সম্প্রসারিত হতে পারে এই শাস্তি। আর ডাকাতির শাস্তি হচ্ছে 395 ধারায় ডাকাতির শাস্তি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে ডাকাতির শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড। তাহলে আমি এখন সর্বশেষ প্রশ্ন, যেটা চুরি, দস্যুতা, ডাকাতির পার্থক্য, 3টার পার্থক্য আমি একসাথে বলছি। চুরি, ডাকাত, দস্যুতা এবং ডাকাতি পার্থক্য। এক, সংজ্ঞাগত পার্থক্য কী? চুরি, যদি কোনো ব্যক্তি অন্যের অস্থাবর সম্পত্তি তার অসম্মতিতে অসাধুভাবে অপসারণ করে তাহলে তাকে চুরি বলে। দস্যুতা, চুরি বা বলপূর্বক গ্রহণের মারাত্মক রূপকে দস্যুতা বলে। ডাকাতি, 5 বা ততোধিক ব্যক্তি মিলিতভাবে দস্যুতা অনুষ্ঠান করলে বা উক্ত কাজ করার উদ্যোগ গ্রহণ করলে তাকে ডাকাতি বলে। এটা হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। 2 নম্বর হচ্ছে প্রতিশব্দগত পার্থক্য। চুরির প্রতিশব্দ থেফট, THEFT। দস্যুতা হচ্ছে রবারি, ROBBERY, আর ডাকাতির প্রতিশব্দ হচ্ছে ড্যাকোইটি, DACOITY, ড্যাকোইটি। প্রতিশব্দগত পার্থক্য। 3 নম্বর হচ্ছে সংখ্যাগত পার্থক্য। সংখ্যাগত পার্থক্য কি? চুরির ক্ষেত্রে অপরাধী সংখ্যার কোনো নির্দিষ্ট করে দেওয়া নাই। দস্যুতার ক্ষেত্রে অপরাধীর সংখ্যা অবশ্যই 5 জনের কম হবে। ডাকাতির ক্ষেত্রে অপরাধীর সংখ্যা 5 বা ততোধিক হবে। 4 নম্বর, ধারাগত পার্থক্য। দণ্ডবিধির চুরির ক্ষেত্রে দণ্ডবিধির 378 ধারায় চুরির সংজ্ঞা দেওয়া হয়েছে। দস্যুতার বেলায় দণ্ডবিধির 390 ধারায় দস্যুতার সংজ্ঞা দেওয়া হয়েছে। ডাকাতির বেলায়
দণ্ডবিধির 391 ধারায় ডাকাতির সংজ্ঞা দেওয়া হয়েছে। এটা হচ্ছে ধারা। পাঁচ নম্বর হচ্ছে অপরাধ, অপরাধের গুরুত্ব। অপরাধের গুরুত্ব এই ক্ষেত্রে চুরির বিষয়ে বলা হয়েছে, চুরির বিষয়ে দস্যুতা ও ডাকাতি থেকে চুরি অপেক্ষাকৃত লঘুতর অপরাধ। দস্যুতার ব্যাপারে বলা হয়েছে দস্যুতা ডাকাতির চেয়ে অপেক্ষাকৃত লঘু, কিন্তু চুরির থেকে গুরুতর অপরাধ। ডাকাতির বিষয়ে বলা হয়েছে চুরি এবং দস্যুতার চেয়ে ডাকাতি অপেক্ষাকৃত গুরুতর অপরাধ। 6 নম্বরে পার্থক্যের বিষয়ে বলা হয়েছে ভয়গত পার্থক্য কী। ভয়গত পার্থক্য, ভয়গত পার্থক্যের ব্যাপারে চুরির বিষয়ে চুরির ক্ষেত্রে ভয়ভীতি থাকে না, যেহেতু মালিক নিজে জানে না তার ঘরে চুরি হচ্ছে, তার সম্পত্তি চুরি হচ্ছে, সুতরাং ভয়ভীতি থাকে না। চুরির ক্ষেত্রে ভয়ভীতি থাকে না, দস্যুতার ক্ষেত্রে ভয়ভীতি থাকে এবং ডাকাতির ক্ষেত্রে ভয়ভীতি থাকে। 7 নম্বর অবগত পার্থক্য, জানে কি জানে না মালিক। অবগত পার্থক্যের বিষয়ে চুরির ক্ষেত্রে মালিক অবগত থাকে না, দস্যুতার ক্ষেত্রে মালিক অবগত থাকে, ডাকাতির ক্ষেত্রে মালিক অবগত থাকে। 8 শাস্তিগত পার্থক্য, 379 ধারায় 379 ধারায় চুরির শাস্তি 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। দস্যুতার ক্ষেত্রে 392 ধারায় শাস্তি 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড, আর রাজপথে রাতে অর্থাৎ সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময়ের মধ্যে দস্যুতা করলে তা 14 বছর পর্যন্ত সম্প্রসারিত হবে। আর ডাকাতির ক্ষেত্রে 395 ধারা অনুযায়ী ডাকাতির শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড। আমি আবার বলছি, এখানে একটু ভুলে গেছে, 395 ধারা অনুযায়ী ডাকাতির ক্ষেত্রে ডাকাতির শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড। তাহলে আমি আজকে আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।